50টা কোশ্চেন আলোচনা করেছিলাম 2023-এর হিস্ট্রির পিওয়াইকিউ। আজকে 51 থেকে 100টা কোশ্চেন আলোচনা করা হবে সেম প্যাটার্নে। শুধুমাত্র এখানে অ্যান্সার বলে দেওয়া হবে, নাকি ব্রড কোনোভাবে আলোচনা করা হবে এখানে। তাহলে চলো 51 নম্বর কোশ্চেন কি বলছে। মাদুরা বিজয়ম রচনা করেছিলেন কে? উত্তর হবে গঙ্গা দেবী। গঙ্গা দেবী। বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত বীর পাঞ্চালা শব্দের অর্থ হল, বীর পাঞ্চালা কাদেরকে বলা হতো? বিজয়নগর সাম্রাজ্যে কারিগরি সম্প্রদায়কে বলা হচ্ছে বীর পাঞ্চালা। আমরা একটা কোশ্চেন মাদুরা বিজয়ম, অনেক সাউথ ইন্ডিয়ারই কোশ্চেন এটা। তার আগে একটা পড়েছিলাম যখন 50টা কোশ্চেন সলভ করেছিলাম। আমরা একবার দেখে নেব 50 নম্বর কোশ্চেনটা কি ছিল। এই যে, কোন নদী বিজয়নগর ও বাহমানি সাম্রাজ্যের প্রাকৃতিক সীমারেখা তৈরি করেছিল? উত্তর ছিল কৃষ্ণা। তো এভাবে দেখতে গেলে আমাদের পরপর 3টেই কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাস নিয়ে কোশ্চেন এসেছে। অরঙ্গজেব কোন মারাঠা শাসকের বিরুদ্ধে মকরব খানকে পাঠান? শম্ভুজি। শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল কোথায়? রায়গড় দুর্গে। কবে হয়েছিল? 1674, রায়গড় দুর্গে। মাকফি ছদ্মনাম নিয়েছিলেন কে? জিয়াবুন নেসা। উত্তর বি, জিয়াবুন নেসা। আল-বিরুনি যার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন তিনি কে ছিলেন? মাহমুদ গজনী। আল-বিরুনির লেখা বইয়ের নাম কিতাবুল হিন্দ, তাই না? বা তাহক্কুক হিন্দ, খুবই উল্লেখযোগ্য একটা বই। দিল্লিতে কেলাই কুনহা মসজিদ গড়ে তুলেছিলেন কে? শেরশাহ। 58 নম্বর কোশ্চেন। যে সুলতান সৈন্যবাহিনীতে অশ্ব চিহ্নিতকরণ এবং সেনাদের বর্ণনামূলক সূচির প্রবর্তন করেন তিনি হলেন আলাউদ্দিন খলজি। দাগ ও হুলিয়া, তাই না? দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন কে? এই আলাউদ্দিন খলজি। দাগ কি? দাগ হচ্ছে যেটা ঘোড়ারকে চিহ্নিত করা হতো, সেটা হচ্ছে দাগ। ঘোড়ার উপরে একটা করে স্ট্যাম্প মেরে দেওয়া হতো যে এটা এই মেম্বারের ঘোড়া, যেন চেনা যায়। আর একটা বলা হচ্ছে যেটা হচ্ছে হুলিয়া। হুলিয়া কি? হুলিয়া হচ্ছে চেহারা বা হুলিয়া। হুলিয়া হচ্ছে কোনো মানুষকে কিভাবে চেনা যাবে। দেখবে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চিহ্ন থাকে। কারণ দাঁত উঁচু থাকে, কারোর হাসিটা আলাদা, কারোর পিঠে কোনো দাগ থাকলো, হাতে পায়ে কোনো দাগ থাকলো, তো সেগুলো হচ্ছে এক একটা মানুষকে চেনা যাবে। তো সেগুলোকে বলা হতো হুলিয়া। সেটা চালু করেছিলেন কে? সেনাবাহিনীতে আলাউদ্দিন খলজি। কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেন? তামার মুদ্রা কে চালু করেছিলেন? নাম মোহাম্মদ বিন তুগলক। তাকে পাগলা রাজাও বলা হয়। তাম্র মুদ্রা চালু করেন। কপার টোকেন কারেন্সি চালু করেছিলেন। কবে করেছিলেন টোকেন কারেন্সি? এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে। দিল্লির কোন সুলতান দরবারে ফার্সি আদব কায়দা চালু করেন? উত্তর হবে কি? বলবন। দি রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ করেছিল? 18 ফেব্রুয়ারি 1946। উইলসবারফোর্স কবে ভারতের গভর্নর জেনারেল হন? উত্তর হবে জুন 1844। ফিতনা কথাটির অর্থ হল দেশদ্রোহিতা। দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধের সময় কে মন্তব্য করেন, আমরা এখন সমগ্র ভারতের অধিপতি, আমাদের ক্ষমতা থেকে কেউ অপসারিত করতে পারবে না যদি আমরা উপযুক্ত পদক্ষেপ নিয়ে তা বিধিবদ্ধ করতে পারি? উত্তর হবে মনরো। দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ কবে হয়েছিল সেটাও তোমরা কমেন্টে জানাবে। জার্মান পর্যটক ব্যারন কার্ল ভন হুগেল কার রাজসভায় আসেন? উত্তর হবে রঞ্জিত সিং। ঝাঁসির রানীকে কে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতা রূপে বর্ণনা করেন? স্যার হিউ গফ। হিউ রোজও লেখা থাকে অনেক বইতে।
কার বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থার হত্যা বলে উল্লেখ করা হয়? নন্দকুমার। কার সময় হয়েছিল? ওয়ারেন হেস্টিংসের সময়। 68 নম্বর কোশ্চেনের উত্তর হবে কি? টিপু সুলতান। টিপু সুলতান কী কী করেছিলেন? নতুন বর্ষপঞ্জি, ঠিক আছে। অষ্টাদশ শতক, টিপু সুলতান লাস্ট যেটা মহীশূরের যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে 1799, তাহলে 1799 তার মানে সেটা অষ্টাদশ শতক। নতুন বর্ষপঞ্জি, মুদ্রা, পরিমাপক বিধির সূত্রপাত ঘটান, ঠিক আছে। পরিমাপক বিধি মানে হচ্ছে ওজন করা, পরিমাপ করা, সেরকম বিধির সূত্রপাত। তাছাড়া আর কি করেছিলেন? অস্ত্রাগার, আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেছিলেন এবং রেশম চাষ, এটা একটা আইডেন্টিফিকেশন যে রেশম চাষের সঙ্গে যুক্ত কে? টিপু সুলতান। ক্যালিকো কি? ভারত থেকে রপ্তানিজাত কটনকে বলা হয় ক্যালিকো। কোন বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স ব্যাঙ্গালোর প্রতিষ্ঠা করা হয়েছিল? উত্তর হবে কি? উত্তর হবে 1909। উত্তর হবে 1909। 71 নম্বর কোশ্চেন। দেরাদুনে দ্য ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট খোলা হয়েছিল কবে? দেরাদুনে করা হয়েছিল 1906-এ। বীমা কোম্পানির জাতীয়করণ হয়েছিল কবে? উত্তর হবে 19শে জানুয়ারি 1956। এগুলো একটু মানে আউট অফ কোশ্চেন, সিলেবাস কোশ্চেন বলা যেতে পারে। বীমা কোম্পানির কবে হয়েছিল? 1956টা আমরা অনেকেই জানি, কিন্তু ডেটটা নিয়ে আমাদের কনফিউশন হতেই পারে। এরকম দু একটা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের মধ্যে 100টাই তো আর জানা হবে না, তো এটা নিয়ে অত মাথা ব্যথার কিছু নেই যে বাবা এরকম কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, দু একটা হবে, দু একটা আন্দাজের তোমরা টিক মেরে আসতে পারো, এখানে নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার নেই। ভারতে কবে প্রথম চট শিল্পের কারখানা স্থাপিত হয়? চট শিল্প হয়েছিল কোথায়? রিষড়ায় 1855-তে। কোথায় হয়েছিল? রিষড়াতে, রিষড়া। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে লাহোর সংকল্প গ্রহণের সময় মুসলিম লীগের কোন সদস্য জড়িত ছিলেন না? উত্তর হবে খিজির হায়াত খান। দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতায় কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। 76 নম্বর কোশ্চেনের উত্তর হবে যোধপুর। 77 নম্বর কোশ্চেন কি? 1936-এ সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের গোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে কারা গঠন করেন? আর.পি. দত্ত এবং বেন ব্র্যাডলে। মোহাম্মদ রেজা খানকে গ্রেফতার করা হয় 1777 সালে, কারণ তিনি কি ছিলেন? না মোগল সার্বভৌমত্বের পক্ষে ছিলেন সেই সময়। 1773 কি হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট, তাই না? 1773 রেগুলেটিং অ্যাক্ট, তার এক বছর আগেকার ঘটনা এটা। মোহাম্মদ রেজাকে গ্রেফতার করে নেওয়া হয়। কেন করা নেওয়া হয়? তা তিনি মুঘলদের সার্বভৌমত্বের পক্ষে ছিলেন। ভারতে কোন আইনে প্রথম তপশিলভুক্ত জাতির উল্লেখ পাওয়া যায়? ভারত শাসন আইন 1935। আহমেদাবাদ সুতিবস্ত্রের সঙ্গে কে যুক্ত ছিলেন? এম.কে. গান্ধী, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, তাই তো। লিপি উৎকীর্ণ বিদ্যা নির্ভর করছে কিসের ওপর? লিপি উৎকরণ বিদ্যা এরকম একটা আসে, লিপি থেকে আসবেই। এপিগ্রাফি, নুমিসম্যাটিক মানে কয়েন, এসব নিয়ে একটা করে কোশ্চেন আসে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। লিপি উৎকীর্ণ বিদ্যা নির্ভর করে লিপিমালার ওপর। মুদ্রা বিদ্যায় লেজেন্ড কথাটির মানে অর্থ কি? মুদ্রায় উৎকীর্ণ শব্দ। লেজেন্ড মানেই হচ্ছে, এই দেখো আগেই বললাম যে এপিগ্রাফি নুমিসম্যাটিক থেকে কোশ্চেন আসে। দেখো দ্বিতীয় কোশ্চেনটা মুদ্রা থেকে দিয়েছে। 73 নম্বর কোশ্চেনের উত্তর হবে কার্লাইল, থমাস কার্লাইল। ঐতিহাসিকদের মধ্যে কে আত্মজীবনীকে ইতিহাসের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন? যে আত্মজীবনী, অটোবায়োগ্রাফিও কিন্তু ইতিহাসের অন্তর্ভুক্ত, ইতিহাসের বাইরে নয়, এটা কে মনে করেন? থমাস কার্লাইল। কে ঐতিহাসিক জ্ঞানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? রেনি দেকার্তে। আনসার সি, সায়েন্স নোভা কে লিখেছিলেন? সায়েন্স নোভা হচ্ছে ভিকোর লেখা সায়েন্স নোভা, দ্য সায়েন্স অফ হিউম্যানিটি। কে
কে প্রথম ইতিহাসে প্রগতির তত্ত্বের অবতারণা করেন? কন্ডারসেট। ইরাসমাস কে ছিলেন? ওলন্দাজ মানবতাবাদী। ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, অবভিয়াসলি লেনিনের লেখা, এটা হচ্ছে ইউরোপের ইতিহাস থেকে। নয়া সাম্রাজ্যবাদের ধারণার উদ্ভব হয় কবে? ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে। দি আইডিয়া অফ হিস্ট্রি ইন আ চেঞ্জিং ওয়ার্ল্ড গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছেন দেবীপ্রসাদ চৌধুরী। কোন বছরে ঔপনিবেশিক সরকার ভারতে প্রথম আয়কর চালু করেছিলেন? 1860। আটলান্টিক চার্টার 1941। কি ছিল না? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কি হবে? বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, ইউরোপীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকার, কেবলমাত্র ঔপনিবেশিক নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, কেবলমাত্র আফ্রিকার নাগরিকদের আত্মনিয়ন্ত্রণের অধিকার। উত্তর হচ্ছে এ, রাইট টু সেলফ ডিটারমিনেশন ফর অল পিপল অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, এটা হচ্ছে একটা কমন ব্যাপার, যদি আটলান্টিক চার্টার সম্পর্কে নাও জানা থাকে। প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, পুরো বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য বলা হচ্ছে, এখানে কোনো পার্টিকুলার কোনো একটা দেশ কান্ট্রি কথা বলা হয়নি। কিন্তু পরেরটা দেখো, বি অপশানটা হচ্ছে ইউরোপীয়দের আত্মনিয়ন্ত্রণের অধিকার। শুধুমাত্র কি ইউরোপীয়দের নিয়ে কথা বলবে আটলান্টিক চার্টার? হ্যাঁ, এত সংকীর্ণ মনোভাব হচ্ছে। তারপরে তো দুটো হচ্ছে কেবলমাত্র বলে কোনো মানে এটা নেগেটিভ, মানে এরকম অপশানে থাকা মানেই নেগেটিভ, সেটা যে কোনো সাবজেক্টেরই হোক। এগুলো একটু মাথা খাটালেই কিন্তু উত্তর পাওয়া যায়। তো কেবলমাত্র ঔপনিবেশিক, কেবলমাত্র আফ্রিকা, দুটোই, এই তিনটেই হবে না। তাহলে উত্তর কী হবে? বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার। 93 অ্যান্সার কি হবে? উইনস্টন চার্চিল। 94 লেক্স-লকি আইন 1850-এ কী ছিল না? ধর্মান্তরিত যে সমস্ত খ্রিস্টানরা ভারতে এসেছিল তাদের যেন ভারতের সম্পত্তির ওপর অধিকার থাকে। তোমাদের কি মনে হয় যে এই মানে লেক্স-লকি আইনটা কি ঠিক সেই সময় যে চালু হয়েছিল? সেটাও কমেন্টে জানাবে। বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কে বলেছিলেন যে বাংলা যদি সংযুক্ত থাকে তাহলে তার ক্ষমতা দেখতে হবে না, কিন্তু যদি বাংলা বিভক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার ক্ষমতা এদিক ওদিকে ছড়িয়ে বেড়াবে। তো এটা বলেছিলেন এটা কমেন্ট করেছিলেন কে? না, এইচ রিসলে। সেই সময় তিনি ভারত সচিব ছিলেন। বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর কার্যকর হয়। 6 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক ভারতে গভর্নর জেনারেলদের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় যে আইনের মাধ্যমে, সেটা কোন আইন? উত্তর হবে সনদ আইন 1833। আসে এই কোশ্চেন 1833, 1813 এরকম কোশ্চেন আসবেই। আর একবার ভালো করে বোঝার চেষ্টা করো কোশ্চেনটা কি আছে। ঔপনিবেশিক ভারতে গভর্নর জেনারেলদের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় যে আইনের মাধ্যমে। বলছে যে গভর্নর জেনারেলের যে সমস্ত মেম্বাররা থাকে, গভর্নর জেনারেল তো আর একা কাজ করে না, তারও মেম্বার থাকবে। এখন যেমন পর্ষদ আমাদের মেম্বার থাকে, তাই না? পার্লামেন্টে অনেকে সবাই মিলে ডিসিশন নেয়। তো তাদের জন্য যে আইন, মানে তাদেরকে বিভিন্ন ল মানতে হবে, সেই আইন তৈরি হয় কোন আইনের মাধ্যমে? সেটা হচ্ছে সনদ আইন 1833। ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন যে, তিনি হলেন মানে বাঙালি, কোন বাঙালি? সত্যেন্দ্রনাথ ঠাকুর। ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে কারা স্বরাজ্য দল গঠন করেছিলেন? সি.আর. দাস, মতিলাল নেহেরু। কবে করেছিলেন? 1923-এ। 1923। কিংসফোর্ডকে মুজাফফরপুরে হত্যা করার চেষ্টা কে করেন? উত্তর হচ্ছে ক্ষুদিরাম বসু। তার সাথে কে ছিলেন? প্রফুল্ল চাকি। কবে হয়েছিল? 1908-এ। ক্ষুদিরাম বসু ধরা পড়ে গেছিলেন, পালাতে পারেননি এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর প্রফুল্ল চাকি নিজে আত্মহত্যা করেছিলেন, মানে বন্দুকে গুলি চালিয়ে নিজে শ্যুট করেছিলেন। সংবাদ প্রভাকরের সম্পাদক কে? উত্তর হবে ঈশ্বর গুপ্ত মানে যে সংবাদ প্রভাকর লিখেছিলেন, মানে প্রকাশ করেছিলেন, সম্পাদক ছিলেন এই নিউজ পেপারে, তার এগেনস্টে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1858-তে তিনি একটা পত্রিকা শুরু করেন, তার নাম হচ্ছে সোমপ্রকাশ। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আলোচনায় দ্বারকানাথ বিদ্যাভূষণ পড়েছিলেন এটা।
আর সংবাদ কৌমুদি মানে নিউজ পেপার প্রকাশ করেছিলেন কে, কার দ্বারা হয়েছিল? রাজা রামমোহন রায়। তাহলে সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত, সংবাদ কৌমুদি রাজা রামমোহন রায় এবং সোম প্রকাশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এই ছিল 100টা কোশ্চেন। পরবর্তীকালে 2022-এর 21-এর এরকম করে পরপর সাল ওয়াইজ আসবে চ্যানেলে কোশ্চেন। তো স্টে টিউন।